আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব কিম জং উনের কাছে কতটি শক্তিশালী পারমাণবিক রয়েছে। এরপর আরও জানিয়ে দিব মহাকাশে যুদ্ধের আশঙ্কা। আরও জানিয়ে দিব তুর্কি বাহিনীর উপর হামলা। এরপর আরও জানিয়ে দিব পাকিস্তানের একচ্ছত্র অধিপতি হলেন আসিম মনির। এবং সর্বশেষ জানিয়ে দিব আজকের আন্তর্জাতিক সব খবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। একটা প্রশ্ন দিয়েই শুরু করি। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার কাছে আসলে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন কিম জং উনের হাতে নাকি 57টি অত্যন্ত শক্তিশালী পরমাণু অস্ত্র রয়েছে। তবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিয়ে এবার সামনে এলো এমন এক তথ্য যা যে কাউকেই বিস্মিত করে তুলবে। নতুন তথ্য বলছে যুক্তরাষ্ট্রের ধারণার চাইতেও অধিক সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে উত্তর কোরিয়ার কাছে। আর এটি সত্য হলে পুরনো সকল ভূরাজনৈতিক বাস্তবতাকেই উলটপালট করে দিতে পারে। উত্তর কোরিয়ার কাছে ঠিক কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে এ বিষয়ে বিস্ময়কর তথ্যটি দিয়েছে দেশটির প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট যেখানে বলছেন উত্তর কোরিয়ার কাছে নাকি 57টি পরমাণু অস্ত্র রয়েছে, সেখানে দক্ষিণ কোরিয়ার মতে উত্তর কোরিয়ার কাছে থাকতে পারে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড। আর এ তথ্য সামনে আসার পরই বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউবেক দেশটির পার্লামেন্টারি কমিটিতে জানিয়েছেন সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হলেও বিভিন্ন অনুমান অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এই হিসাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন উত্তর কোরিয়ার কাছে রয়েছে 57টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র। ট্রাম্পের দেওয়া সেই সংখ্যার সঙ্গে দক্ষিণ কোরিয়ার অনুমানের ব্যবধান বেশ বড়। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও স্বীকার করেন দুই পক্ষের হিসাবে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী পরে স্পষ্ট করেছেন 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেডের এই হিসাব সিওলের সামরিক বাহিনীর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সংখ্যা নয়, বরং বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থার অনুমানের ভিত্তিতেই এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। ফলে উত্তর কোরিয়ার প্রকৃত পারমাণবিক অস্ত্রভাণ্ডার কত বড় তা এখনও নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। তারপরও এই অনুমান যদি বাস্তবতার কাছাকাছি হয় তাহলে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে। কারণ পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই নিজেদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় নিরাপত্তার প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে আসছে। আর তাদের প্রকৃত অস্ত্র ভাণ্ডারের আকার যত বড় হবে কোরীয় উপদ্বীপে সামরিক ভারসাম্যের হিসাবও তত বেশি জটিল হয়ে উঠবে। এই আলোচনা এমন এক সময়ে সামনে এলো যখন ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরু করতে আগ্রহ দেখাচ্ছেন। চলতি বছরের শেষ দিকে কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা চলছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর নির্দেশও দিয়েছেন ট্রাম্প। কিন্তু তাতেও খুব একটা সন্তুষ্ট নয় উত্তর কোরিয়া। কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন মহড়ার পরিধি কমানো হলেও এর মূল চরিত্র এখনও উস্কানিমূলক ও আক্রমণাত্মকই রয়ে গেছে। এর আগে 2018 ও 19 সালে ট্রাম্প ও কিম জং উনের মধ্যে একাধিক ঐতিহাসিক শীর্ষ বৈঠক হয়েছিল, কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই আলোচনা ভেঙে যায়। এখন আবারও আলোচনার সম্ভাবনা তৈরি হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের প্রকৃত সংখ্যা নিয়ে এই নতুন তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ট্রাম্পের হিসাবে 57টি আর দক্ষিণ কোরিয়ার ধারণায় সর্বোচ্চ 120টি। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডারের প্রকৃত আকার এখনও রহস্যে ঘেরা। আর সেই রহস্যের মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নটি হল কিম জং উনের হাতে আসলে কতটি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। মহাকাশে নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়ছে, আর এর জন্য যুক্তরাষ্ট্রের নীতিকেই দায়ী করছে ইরান। জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিরস্ত্রীকরণ সম্মেলনে এমন অভিযোগ তুলেছে ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনা এ তথ্য জানিয়েছে। আলী বাহরাইনির ভাষ্য, মহাকাশকে শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্র হিসেবে রাখার লক্ষ্য দুর্বল হয়ে পড়ছে, কারণ যুক্তরাষ্ট্র সেখানে সামরিক ও কৌশলগত আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে। এতে মহাকাশের সামরিকীকরণের ঝুঁকি আরও বাড়ছে। ইরানের এই কূটনীতিক বলেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ মহাকাশকে নতুন
নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে তুলে ধরছে, বিশেষ করে আলাদা স্পেস ফোর্স গঠন এবং আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তেহরানের আশঙ্কা, একটি দেশ এগিয়ে গেলে অন্য দেশও পাল্টা ব্যবস্থা নিতে চাইবে, ফলে শুরু হতে পারে নতুন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতা শেষ পর্যন্ত মহাকাশে অস্ত্র মোতায়েনের পথ খুলে দিতে পারে। নিরস্ত্রীকরণ সম্মেলনে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলে ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বেসামরিক এবং বৈজ্ঞানিক মহাকাশ অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আলী বাহ। তিনি বলেন, প্রতিটি দেশেরই শান্তিপূর্ণ মহাকাশ গবেষণা ও ব্যবহার করার অধিকার রয়েছে। সেই অধিকার ক্ষুণ্ণ হলে আন্তর্জাতিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। বাণিজ্যিক স্যাটেলাইট ব্যবস্থার বিষয়েও সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের প্রতিনিধি বলেন, ইন্টারনেট সহ বিভিন্ন সেবা দেওয়া বেসরকারি স্যাটেলাইট নেটওয়ার্ক কোনো দেশের বিরুদ্ধে সামরিক সহায়তার আড়াল হতে পারে না। এমন ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে দ্রুত আন্তর্জাতিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে ইরান। দেশটির মতে নিরস্ত্রীকরণ সম্মেলনই এ বিষয়ে আলোচনার সবচেয়ে উপযুক্ত বহুপক্ষীয় মঞ্চ। সেখান থেকেই একটি সর্বজনীন, বৈষম্যহীন এবং আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন। মহাকাশে প্রতিযোগিতা বাড়বে নাকি হবে নতুন সমঝোতা, সেই প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতের হাতে। তবে তেহরানের সতর্কবার্তা নতুন করে আলোচনায় এনেছে পৃথিবীর বাইরে আরেক সম্ভাব্য সংঘাতের মঞ্চকে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের তীব্রতা সাময়িক কমলেও থামেনি দুই দেশের মধ্যকার উত্তেজনা। সামরিক অভিযানের বদলে এবার অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন। তাই ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার একদিন পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থনীতি চূর্ণ করে শাসন ব্যবস্থা ধসিয়ে দেবে যুক্তরাষ্ট্র। মিত্রদের পাশে থাকার আহ্বান জানিয়ে তেহরানের সঙ্গে আর্থিক লেনদেন, তেল কেনা বেচা ও ব্যবসা চালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানকেও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ওয়াশিংটনের এমন হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে মানুষের দৃষ্টি সরানোর কৌশল বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হুমকিকে অবৈধ ও অমানবিক আখ্যা দিয়ে বলেছে, অতীতে এমন নীতি ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে আসলে সম্মানজনকভাবে অঞ্চলটি থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কাটছে না অনিশ্চয়তা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের বন্দরমুখী বা বন্দর থেকে আসা অর্ধশতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি কয়েকটি জাহাজ অচল করা ও তল্লাশি চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ওমান, জাপান ও কাতার। হরমুজ সংকটের সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। নতুন নিষেধাজ্ঞার হুমকির পর টানা পঞ্চম দিনের মতো বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 2.4% বেড়ে ব্যারেল প্রতি $93.82 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের WTI এর দাম বেড়ে দাঁড়ায় $88.16। ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে গোপন নৌ করিডর গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ইরানি কর্তৃপক্ষের কোনো প্রকার সম্মতি ছাড়াই চোরাইভাবে এই প্রণালী দিয়ে দৈনিক লাখ লাখ ব্যারেল অপরিশোধিত খনিজ তেল গোপনে পরিবহন করা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়, ওমান উপকূল ঘেঁষা দক্ষিণ লেন দিয়ে চলছে জাহাজগুলো। শুধু তেলবাহী জাহাজ নয়, খালি ট্যাঙ্কারগুলোকেও এই পথ দিয়ে পার করে দেয়া হচ্ছে। এসব জাহাজ উপকূলীয় বন্দরে গিয়ে তেল নিয়ে আবার একই পথ দিয়ে বেরিয়ে আসছে। এমনকি চোরাই পথের এই তেলের চালান যুদ্ধপূর্বক স্বাভাবিক সরবরাহের প্রায় অর্ধেক বলেও দাবি সংবাদ মাধ্যমটির। এই পুরো জাহাজ চলাচল হচ্ছে পরিকল্পিতভাবে। উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে একটি বিশেষ মার্কিন টাস্ক ফোর্স প্রতিদিন কোন জাহাজ কখন প্রণালীতে ঢুকবে বা বের হবে তার তালিকা তৈরি করছে। এরপর নির্দিষ্ট সময়ে জাহাজগুলোকে দলবদ্ধ করে ওই দক্ষিণ করিডোর দিয়ে পার করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের দাবি 2 সপ্তাহের এক অভিযানে ইরানের বেশ কিছু রাডার ও সমুদ্র নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রণালীর দক্ষিণ অংশে জাহাজের গতিবিধি আগের মতো পর্যবেক্ষণ করতে পারছে না ইরানি বাহিনী। এখনও ইরানের কিছু রাডার ও রেভলিউশনারি গার্ডের ছোট নৌযান সক্রিয় রয়েছে, তবে সেগুলোর সক্ষমতা আগের তুলনায় অনেক কম বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। 2023 সালের আগস্টে তোষাখানা ও আল-কাদির ট্রাস্ট মামলাসহ একাধিক মামলায় সাজা পাওয়ার পর কারাবন্দী হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এরপর থেকে আদিয়ালা জেলেই রয়েছেন 73 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে পিটিআই ও পরিবার। বিশেষ করে চোখের সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় উন্নত চিকিৎসার দাবি ওঠে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশেই এবার চিকিৎসার সুযোগ পেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। তার আগে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের সড়ক থেকে যানবাহন সরিয়ে নেয়ার পাশাপাশি বসানো হয় নিরাপত্তা চৌকি ও ব্যারিকেড। হাসপাতালে চিকিৎসকদের একটি বিশেষ প্যানেল তার স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানা গেছে। এরপরে সিদ্ধান্ত হবে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হবে নাকি কারাগারে ফেরত পাঠানো হবে। ইমরান খানের চিকিৎসা নিয়েও চলছে আইনি টানাপোড়েন। গেল মঙ্গলবার সুপ্রিম কোর্ট তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশের পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমাকে চিকিৎসার সময় উপস্থিত থাকার অনুমতি দেন। তবে এই আদেশ পুনর্বিবেচনা করার আবেদন করেছে সরকার। এমন পরিস্থিতিতে ইমরান খান মুক্তি পেলে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সংঘাতে যাবেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারী। তিনি দাবি করেন দেশের স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ নেবেন না ইমরান। সুপ্রিম কোর্টের আদেশকে তাই নতুন আশার ইঙ্গিত হিসেবে দেখছে পিটিআই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল ঘিরে কর্মী সমর্থকদের জমায়েত না করার নির্দেশ দিয়েছে দলটি। স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতার সমুদ্র সৈকতে গড়ে তোলা অস্থায়ী ক্যাম্প থেকে শতাধিক অভিবাসীকে সরিয়ে দিয়েছে স্থানীয় পুলিশ। বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়া এসব অভিবাসীদের বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। স্প্যানিশ সরকারের সামাজিক সুরক্ষা ও অভিবাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কেন্দ্রগুলোতে প্রায় 1800 অভিবাসীকে আশ্রয় দেওয়ার সক্ষমতা রয়েছে। সৈকত ও রাস্তার নিরাপত্তাহীন পরিবেশ থেকে তাদের মুক্তি দিতেই মূলত এই স্থানান্তরের উদ্যোগ। তবে সাম্প্রতিক সীমান্ত সংকটের কারণে সেউতার শিশু সুরক্ষা ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। অনুমোদিত আসনের তুলনায় বর্তমানে 4600 গুণ বেশি অপ্রাপ্তবয়স্ক সেখানে অবস্থান করছে। বাধ্য হয়ে মূল ভূখণ্ডে অন্তত 500 অভিভাবকহীন শিশুকে স্থানান্তরের একটি বিশেষ ও জরুরি পরিকল্পনা হাতে নিয়েছে স্পেনের যুব ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মাদ্রিদের এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কনজারভেটিভ পিপলস পার্টি ও ডানপন্থী দল সরকারের এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে। বিরোধী নেতাদের দাবি মূল ভূখণ্ডে স্থানান্তর না করে সব অনুপ্রবেশকারী ও শিশুদের নিজ নিজ পরিবারে অথবা মরক্কোয় ফেরত পাঠানোই একমাত্র আইনি সমাধান। তারা ইউরোপীয় কমিশনের নীতি ও আগের সরকারি অবস্থানের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। এদিকে ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে সেউতায় অবস্থানরত শত শত শিশু অত্যন্ত অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশের মুখোমুখি। এই রাজনৈতিক টানাপোড়েন এবং আইনি জটিলতার সুযোগ নিয়ে আঞ্চলিক সরকারগুলোর ওপর চাপ কমাতে বেসরকারি সংস্থাগুলোর সহায়তায় শিশুদের সুরক্ষার চেষ্টা করছে স্প্যানিশ প্রশাসন। চিলির উত্তরে তোকোপিয়া শহরে টানা ভারী বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও যানবাহন। ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন এলাকায় মাঠে নেমেছে কর্তৃপক্ষ। প্রবল বৃষ্টির কারণে ইকিকি ও আল্টো হসপিসিওর সব স্কুলে শুক্রবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ইকিকি প্রদেশের রেড অ্যালার্ট নামিয়ে ইয়েলো অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। প্রবল বৃষ্টিতে প্লাবিত পেরুতে মাচু পিচু যাওয়ার পথ সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। পরিস্থিতির কারণে পর্যটকদের ব্যবহৃত ইনকা ট্রেইল আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি সড়কে ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এল নিনোর কারণে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়েছে। উপকূল জুড়ে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস তৈরি হচ্ছে। দেশটিতে চলমান দুর্যোগ আরও তীব্র হলে অবকাঠামো, কৃষি ও পর্যটন খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে হঠাৎ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে উত্তর থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। বুধবার নান প্রদেশের বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। 4টি জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে বহু ভবন। পানিবন্দী বাসিন্দাদের উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা বিভাগের সদস্যরা। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বর্ষণে বন্যার পানিতে তলিয়ে গেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিভিন্ন আবাসিক এলাকা। সাময়িকভাবে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান স্থানীয় বাসিন্দারা। কয়েকটি এলাকায় 4 থেকে 5 ফুট পর্যন্ত পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এতদিন যে কাজ করত মানুষ, এবার সে কাজ করছে যন্ত্র। নাচ, গান থেকে বক্সিং, এমনকি রান্নাতেও পারদর্শিতা দেখাচ্ছে হিউম্যানয়েড রোবট। আর দূর থেকে দাঁড়িয়ে এসব উপভোগ করছেন দর্শনার্থীরা। চীনের রাজধানী বেইজিংয়ে চলছে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। এবারের কনফারেন্সে অংশ নিচ্ছে 300টিরও বেশি প্রতিষ্ঠান। প্রদর্শিত হচ্ছে 2000-এর বেশি প্রযুক্তি ও রোবট। এছাড়া উন্মোচন করা হচ্ছে 150টিরও বেশি নতুন পণ্য। সেখানেই হিউম্যানয়েড রোবটের ব্যবহারের নানা দিক তুলে ধরেছেন চীনের নির্মাতারা। কোনো রোবট পার্সেল বাছাই করছে, কেউ আবার উলের ফুল সাজাচ্ছে, আবার কেউ ঘরের বিভিন্ন কাজে সহায়তা করছে। এসব দেখে দর্শনার্থীরা মনে করছেন আগে রোবট বিনোদনের জন্য তৈরি করা হলেও এখন বাস্তবিক কাজে ব্যবহার করা হয়। একজন সাধারণ ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ঘরের কাজ সামলানোর জন্য বাড়িতে রোবট রাখা এখন আর কল্পনা নয়, বরং বাস্তবসম্মত বিষয়। শুধু কারখানা নয়, ঘরেও রোবট ব্যবহারের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বয়স্ক মানুষের যত্ন ও গৃহস্থলীর কাজে হিউম্যানয়েড রোবটের ব্যবহার বাড়তে পারে। চীনের পরিবর্তিত জনসংখ্যার পরিস্থিতিতে স্বয়ংক্রিয় প্রযুক্তির চাহিদাও বাড়ছে। চীনের এই উদ্যোগকে ভবিষ্যতের শিল্প ও কর্মজগতের বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে মানুষের নানা কাজ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রোবট। মহাকাশে যাওয়ার সুযোগ নেই, কিন্তু অনুভূতি নিতে বাধা কোথায়? চীনের ইনার মঙ্গোলিয়ার উলানহাদা আগ্নেয়গিরি ভূতাত্ত্বিক উদ্যানে পর্যটকদের এমনই ব্যস্ততা। কালো আগ্নেয়শিলায় ঘেরা এই ভূদৃশ্য অনেকটাই মঙ্গল গ্রহের মতো, তাই স্পেস স্যুট ভাড়া করে ছবি তুলছেন দর্শনার্থীরা। পর্যটকদের এই আগ্রহ ঘিরে গড়ে উঠেছে নতুন ব্যবসাও। স্পেস স্যুট ভাড়া দেওয়ার দোকানে ভিড় করছেন দর্শনার্থীরা, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। শুধু পর্যটন নয়, চীনের শিল্প সংস্কৃতিতেও জায়গা করে নিচ্ছে মহাকাশ। বেইজিং এর সংজুয়াং শিল্পাঞ্চলে রাখা হয়েছে রেজোনেন্স নামের বিশাল এক ভাস্কর্য। সায়েন্স ফিকশন উপন্যাসের নভোচারী চরিত্র চেন জিলানকে ঘিরে তৈরি হয়েছে শিল্পকর্মটি। এর নির্মাতা 33 বছর বয়সী শিল্পী ও সায়েন্স ফিকশন লেখক ইয়াং ওয়ান্টিং। মহাবিশ্বের অজানা রহস্যই তার কল্পনার মূল উৎস। প্রত্যেক মানুষই মহাকাশ এবং মহাবিশ্বে কি থাকতে পারে তা নিয়ে কৌতূহলী। এই বিষয়ে আমাকে কল্পনার আরো বিস্তৃত জগৎ দিয়েছে, যা দৈনন্দিন জীবনের গণ্ডি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছে। হাইনান দ্বীপের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের আশপাশের সমুদ্র সৈকতে রকেট উৎক্ষেপণ দেখতে জড়ো হন শত শত মানুষ। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় পাখি, তাই চেয়েছিলাম এটিও যেন এখানকার পরিবেশ উপভোগ করে এবং রকেট উৎক্ষেপণ দেখে। চীনের মহাকাশ কর্মসূচি শুরু 1960 সালে রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে। এরপর 2003 সালে প্রথম মনুষ্যবাহী মহাকাশ যাত্রা, 2008 সালে প্রথম স্পেস ওয়াক এবং 2022 সালে মহাকাশ স্টেশন নির্মাণ সম্পন্ন করে দেশটি। বিশ্বের 133 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ প্রতিযোগিতায় তিনি এ সাফল্য অর্জন করেন। জাকারিয়া রাজধানী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। একই প্রতিযোগিতার 30 পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের কারি মাহমুদুল হাসান আশরাফি। অনুষ্ঠানটির পুরস্কার মূল্য ছিল 1,26,00,000 সৌদি রিয়াল। যুক্তরাষ্ট্রে পুলিশের হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বিমানের পাইলট।
বুধবার পেনসিলভেনিয়ার কার্লাইলের একটি ছোট বিমানবন্দরের রানওয়ের কাছে ঘটে দুর্ঘটনা। জানা গেছে, অবতরণের সময় সেসনা 150 বিমানটি হঠাৎ দিক পরিবর্তন করে মাটির কাছাকাছি থাকা স্টেট পুলিশের বেল 407 হেলিকপ্টারে আঘাত করে। প্রচণ্ড সংঘর্ষে হেলিকপ্টারটির ব্লেড ও লেজের অংশ ছিটকে যায়। তবে হেলিকপ্টারে থাকা 2 পুলিশ কর্মকর্তা প্রাণে বেঁচে গেছেন। ঘটনাস্থলে বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে চলছে তদন্ত। জাপানের রেল লাইনের রক্ষণাবেক্ষণ কাজের সময় ভয়াবহ দুর্ঘটনা। এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 4 কর্মীর। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে শিনকানোমা স্টেশনে দুর্ঘটনা ঘটে। রেল লাইনের আগাছা পরিষ্কারের কাজ করছিলেন ওই কর্মীরা। তুবু রেলওয়ের পরিচালিত স্পাসিয়া এক্স ট্রেনটি তুবু নিক্কো স্টেশন থেকে টোকিওর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনে ছিলেন প্রায় 50 যাত্রী। এক যাত্রীর ভাষ্য, ট্রেনটি জরুরি অবস্থায় থামার আগে ভেতর থেকে অস্বাভাবিক একটি শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। ভারতের উত্তরপ্রদেশে লখনউয়ে স্ত্রী ও বোনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যাংক কর্মচারী। বৃহস্পতিবার শহরের অভিজাত গোমতীনগর এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মী মানস বাজপেয়ী আইসিআইসিআইসি ব্যাংকের সামনে স্ত্রী দিব্য মিশ্রকে গুলি করে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। স্ত্রীকে হত্যার পর বাড়িতে ফিরে বোন শিরা বাজপেয়ীকেও গুলি করেন মানস। এরপর নিজেও আত্মহত্যা করেন। ঘটনার আগে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তিনি। পরে ওই স্ট্যাটাস দেখে এক প্রতিবেশী বাড়িতে গিয়ে মানসকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে অবৈধ স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সরানো হয় কিউ ম্যানেজমেন্ট ব্যারিয়ার, ট্রাফিক বোলার্ড সহ বিভিন্ন কাঠামো। এ সময় ভেঙে ফেলা হয় সীমানা দেয়ালের একটি অংশ। ভারতীয় গণমাধ্যম বলা হয়, হাই কমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা এসব স্থাপনা সরিয়ে এলাকাটি পরিষ্কার করতে এই অভিযান চালানো হয়। কয়েকদিন আগে ইসলামাবাদে ভারতের কূটনৈতিক মিশনের বাইরেও একই ধরনের ব্যবস্থা নিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। 2 দেশের কূটনৈতিক স্থাপনার বাইরে পাল্টাপাল্টি এই পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে। চীনের রাজধানী বেইজিংয়ে চলছে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। এতে অংশ নিয়েছে 300টির বেশি প্রতিষ্ঠান। প্রদর্শিত হচ্ছে 2000-এর বেশি প্রযুক্তি ও রোবট। এছাড়া কনফারেন্সে উন্মোচন করা হচ্ছে 150টির বেশি নতুন পণ্য। প্রথমবারের মতো রেকর্ড $40 ট্রিলিয়ন পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ। 1 দশকেরও কম সময়ে দ্বিগুণ হয়েছে এই ঋণের পরিমাণ। অর্থনীতিবিদদের আশঙ্কা, বর্তমান গতিতে ঋণ বাড়তে থাকলে মাত্র 6 বছরের মধ্যেই তা $50 ট্রিলিয়ন পৌঁছতে পারে। এতে মার্কিন অর্থনীতি নিয়ে বাড়ছে উদ্বেগ। শুধু ঋণের পরিমাণই নয়, এর সুদের পরিশোধের ব্যয়ও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরে ঋণের সুদ পরিশোধে খরচ $1 ট্রিলিয়ন বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 5 বছরে এই ব্যয় বেড়েছে 3 গুণেরও বেশি। এতে জাতীয় প্রতিরক্ষা বা শিশুদের বিভিন্ন কর্মসূচির চেয়েও ঋণের সুদ পরিশোধে বেশি অর্থ যাচ্ছে। এরই মধ্যে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে $1.8 ট্রিলিয়ন। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশের জনজীবন। চিলির উত্তরাঞ্চলের তোকোপিয়ায় প্রবল বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। পেরুতে বন্যার কারণে মাচু পিচু ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চল। অন্যদিকে টানা বৃষ্টিতে ডুবে গেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিভিন্ন আবাসিক এলাকা। স্পেনের সেউতা ছিটমহলে অনুপ্রবেশকারী অভিবাসীদের সরাতে কঠোর অবস্থান নিয়েছে মাদ্রিদ। সমুদ্র সৈকত থেকে অস্থায়ী তাঁবু হটিয়ে কয়েকশো অভিবাসীকে নিয়ে যাওয়া হচ্ছে শরণার্থী শিবিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত 500 অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শিশুকে মূল ভূখণ্ডে স্থানান্তরের নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদ। তবে শিশুসহ সব অবৈধ অনুপ্রবেশকারীকে মরক্কোয় ফেরত পাঠানোর দাবিতে সরকারের উপর চাপ দিচ্ছে দেশটির বিরোধী দল।
হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে বিশেষ শিপিং করিডোর দিয়ে গোপনে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন দাবি করেছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন উপসাগরীয় বন্দরে গিয়ে তেল নিয়ে আবার একই পথ দিয়ে বেরিয়ে আসছে 15 থেকে 20টি তেলের ট্যাঙ্কার। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার দক্ষিণ অংশে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারছে না ইরান। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে হাসপাতালে নেওয়া হলো কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এদিকে মুক্তি পেলে ইমরান খান সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বিরোধে যাবেন না বলে দাবি করেছেন এক ঘনিষ্ঠ সহযোগী। গোপনীয়তার কঠোর নিরাপত্তার বেড়াজালে সীমাবদ্ধ ছিল চীনের মহাকাশ কর্মসূচি। এখন মঙ্গল গ্রহের মতো দেখতে আগ্নেয় ভূমিতে স্পেস স্যুট পরে ছবি তোলা, মহাকাশ ভিত্তিক শিল্পকর্ম কিংবা সমুদ্র সৈকতে বসে রকেট উৎক্ষেপণ দেখার সুযোগ পেয়ে খুশি দর্শনার্থীরা।